বাচ্চা চোখে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, বুঝতে পারছে কি পাচ্ছে না, অ্যাটলিস্ট যখন ও স্কুলে যাবে, আমি বলবো সব বাবা মাকে এমনিতেই বাচ্চাকে একজন চোখের ডাক্তারকে, যে কোনো আপনার বাড়ির পাশে চশমার দোকান যেখানে থাকুক, ভাই আমার চোখের বাচ্চাটা দেখে তো দেখতে পাচ্ছে কিনা। চশমা কেন প্রয়োজন? তাদের চোখের ঠিকমতো ফোকাসটা, লাইটটা পড়ে না, তখন আমরা বাইরে থেকে অতিরিক্ত হিসেবে তখন চশমাটাকে দিয়ে ওই আলোটাকে রেটিনার উপরে রাইট প্লেসে ফোকাসটা করে, এটা হচ্ছে চশমার কাজ। দর্শক, যারা চশমা পরেন তাদের চোখের সাথে চশমার সম্পর্ক অবিচ্ছেদ্য, কিন্তু এই চশমাই অনেক সময় আবার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বর্তমান বিশ্বে নানা কারণে চশমার ব্যবহার বাড়ছে। আমরা আজকে কথা বলবো এই চশমা থেকে মুক্তির উপায় নিয়ে। প্রিয় দর্শক, কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম তারেক। আজকে আমাদের আলোচনার বিষয় চশমা থেকে মুক্তির উপায়। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সিদ্দিকুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ এবং গ্লুকোমা অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জন। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন? আপনাকেও স্বাগতম, ভালো আছি। স্যার, আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে, চশমা থেকে মুক্তির উপায়। অনেকে আবার শখ করে চশমা পড়তে চায়, কিন্তু আমার মনে হয় তাদের জন্য হয়তো দুঃসংবাদ আছে যে আপনারা আসলে চশমা থেকে মানুষকে মুক্তি দিতে চাচ্ছেন। কিন্তু শুরুতে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করার আগে আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত দেখে আসবো। অধ্যাপক ডাক্তার সিদ্দিকুর রহমান 1974 সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ কলেজ অব সার্জনস থেকে চক্ষু বিষয়ে উচ্চতর ডিগ্রি এফসিপিএস ও ভারতের অরবিন্দ আই হাসপাতাল থেকে গ্লুকোমার ওপর ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে বিশেষজ্ঞ এই চিকিৎসক ভীষণ আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, শুরুতে যদি একটু আমাদের বলতেন আসলে চশমা কেন প্রয়োজন? মানুষের চোখের যে অপটিক্যাল প্রপার্টি বা চোখের যে গুণাগুণ, তাতে করে সিস্টেমটা একটা ক্যামেরার মতো, যেখানে দূর থেকে আলো আসবে, চোখের ভিতরে গিয়ে রেটিনার উপরে ফোকাস করবে। এই রেটিনায় ফোকাস করার পরে সেই আলোটা মানে বৈদ্যুতিক তরঙ্গের মতো, মানে নিউরোলজিক্যাল সিগন্যালে রূপান্তর হয়, তারপরে ব্রেইনে গিয়ে ট্রান্সমিট হয়, মানে ব্রেইনের গিয়ে ওটা ব্যাখ্যা আমরা বুঝতে পারি, ব্রেইন আসলে বুঝে। এখন চোখ হলো অপটিক্যাল ডিভাইসের মতো কাজ করে। এখন ওই যে দূর থেকে আসা আলো বা প্রতিবিম্ব যে রেটিনার উপরে পড়বে, ফোকাস করবে, এই ফোকাস করার মেকানিজমে চোখের কর্নিয়া এবং লেন্সের ভূমিকা আছে। এইখানে যখন একটা এলোমেলোটা থাকে, কারো মানে এটা একটা এক ধরনের ত্রুটি, যেমন আমরা কেউ লম্বা, কেউ মোটা, কেউ ফর্সা, কেউ কালো, কারো দাঁত উঁচু, কারো দেখো কান বড় বড়, এরকম নানা রকম যে আমাদের যে বৈচিত্র্য আমাদের সৃষ্টির ভিতরে আল্লাহ তৈরি করে দিয়েছেন, তার মধ্যে এটাও এক ধরনের বৈচিত্র্য। যাদের চোখের ঠিকমতো ফোকাসটা, লাইটটা পড়ে না, তখন আমরা বাইরে থেকে অতিরিক্ত হিসেবে তখন চশমাটাকে দিয়ে ওই আলোটাকে রেটিনার উপরে রাইট প্লেসে ফোকাসটা করে, এটা হচ্ছে চশমার কাজ। তো যাদের এই ঘাটতিটা থাকে তাদের চশমা লাগে। আচ্ছা, খুব সুন্দর করে বলছিলেন। একটা বেসিক কথা আমরা জানতে পারলাম আসলে কি কারণে চশমা লাগে, কিন্তু আমরা যেই রোগীগুলোকে বর্তমানে দেখতে পাই যে আসলে অনেকে হয়তো জন্ম থেকে এই ধরনের সমস্যায় ভুগছেন, আবার অনেকে পরবর্তীতে তাদের চশমা নিতে হচ্ছে। যাদের জন্ম থেকে হচ্ছে সেটা তো জন্ম থেকে হচ্ছে, প্রকৃতির হাত, আমাদের কোনো হাত নেই এখানে, কিন্তু পরবর্তীতে মানুষ কি কারণে আসলে এই ধরনের সমস্যাগুলোতে ভুগছে? ঠিক আছে, একদম আসলে ত্রুটিটা জেনেটিক্যালি মানে এমবেডেড থাকে। আচ্ছা, বড় হতে হতে প্রকাশ পায়। তো প্রকাশ পাওয়াটা এখন একদম ছোট বাচ্চা তো আর দেখতে পাচ্ছে কি পাচ্ছে না নিয়ে আমরা কখন বুঝি, যখন বাচ্চাটা হাঁটতে শুরু করে, মানে চশমা সংক্রান্ত সমস্যা যেগুলো, এর বাদে অন্যান্য রোগ নিয়ে তো আছে, সেটা অন্য কথা। কিন্তু বাচ্চা চলছে ফিরছে, কিন্তু দেখা যাচ্ছে বাড়ির সবাই বসে টিভি দেখছে, বাচ্চাটা হেঁটে একদম টিভির কাছে গিয়ে হামাগুড়ি দিয়ে দেখতেছে, বা মোবাইল টোবাইল তো এখন সব বাচ্চারাই দেখে, তো দেখে একদম চোখের কাছে নিয়ে দেখতেছে, তখন আমাদের বুঝতে হবে যে ওর দেখার একটা সমস্যা হচ্ছে। তখন এই সমস্ত বাচ্চাদেরকে মানে পরীক্ষা করে দেখতে হয়। আর কিছু ক্ষেত্রে আমাদের একটা ভুল হয়, মানে পরিবারের ভিতরে যদি বাচ্চা এক চোখে ভালো দেখে আরেক চোখে দুর্বল দেখে, ওই বাচ্চা কিন্তু বুঝতে পারে না। সে এক চোখ দিয়ে দেখে দেখেই চলাফেরা করতে থাকে, সে মনে করে সে ঠিকই আছে, বাড়ির সবাই ভাবছে ঠিক আছে। ও বুঝতে পারে 12-13 বছর বয়স হওয়ার পরে, তখন এটা আরেক ধরনের রোগ, মানে তখন একটু মেরামত করা কঠিন। এই জন্য বাচ্চা চোখে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, বুঝতে পারছে কি পাচ্ছে না, এই জন্য প্রথমেই অ্যাটলিস্ট যখন ও স্কুলে যাবে, প্রথমে স্কুলে ভর্তি করবে, আমি বলবো সব বাবা মাকে
এমনিতেই বাচ্চাকে একজন চোখের ডাক্তারকে যে কোনো আপনার বাড়ির পাশে চশমার দোকান যেখানে থাকুক একবার একটু, বা অপটোমেট্রিস্টও যদি হয়, ভাই আমার চোখের বাচ্চাটা দেখে তো দেখতে পাচ্ছে কিনা, ট্রিটমেন্ট পরে দেখতে পাচ্ছে কিনা, আপনি মনে করছেন দেখতে পাচ্ছে কিন্তু দেখা যাবে কিছু ত্রুটি তার আছে। খুবই সুন্দর বলছিলেন। আমরা আরেকটু জানতে চাইবো যে স্যার এই তো গেল বাচ্চাদের কথা, কিন্তু অনেক আসলে বয়স যখন বাড়ছে তাদেরও আসলে চোখের বয়স সমস্যা বাড়তে বাড়তে যেমন আমাদের গ্রোথের সঙ্গে সঙ্গে বডির আমরা লম্বা হই বা এই যে গ্রোথটা হয়, এই গ্রোথের সময় চোখেরও গ্রোথ হতে থাকে। এই গ্রোথটা একটা ডিসপ্রপোর্শনেট গ্রোথ হয়, মানে প্রপোর্শনটা যদি ঠিক না থাকে তাহলে এই চশমা লাগে। কিন্তু এই প্রপোর্শন ঠিক রাখা বা না রাখা নিয়ে আমাদের সমাজে একটা মিথ চালু আছে। সবাই ধরে ধরে সবুজ শাক আর ওই যে কচু শাক আর মলা মাছ খাওয়ানোর জন্য চাপাচাপি করে। আসলে এইটার সঙ্গে তেমন কোনো এই রোগের সম্পর্ক নেই। আচ্ছা, সবুজ শাক এবং মলা ঢালা মাছের সঙ্গে সম্পর্ক হলো ভিটামিন এর জন্য যেসব রোগ হয় সেইগুলো দূর করার জন্য ওইগুলো খেতে হবে। কিন্তু চোখে যেসব কারণে চশমা লাগে, তার এই চশমা লাগা রোগের সঙ্গে আসলে মলা ঢালা এবং কচু শাকের তেমন কোনো রিলেশন নাই। আচ্ছা, আচ্ছা। এটা এমনি আমরা জেনারেল মানে পারসেপশন থেকে বাচ্চাদেরকে টর্চার করি। মানুষের কোনো ভুলের কারণে আসলে দৃষ্টিগত ত্রুটিগুলো বা সমস্যাগুলো হচ্ছে কি না, ভুল না, তবে মানে জীবন আচরণের উপরে কিছু প্রভাব পড়ে। বিশেষ করে যাদের ভিতরে মায়োপিয়া, ওই যে চশমার যে রোগটা বললাম, মায়োপিয়া আছে বা যাদের জেনেটিক্যালি এটা আছে, তার ভিতরে যদি ওই প্রবণতা থাকে যে যার চশমা লাগে বা লাগতেছে একটুখানি, যার অল্প একটু লাগে, যেমন -0.5 লাগে বা 1 লাগে, সে পরে না, বরং চশমা ছাড়াই সব কাজ করে, তার ক্ষেত্রে পাওয়ার বেড়ে যাবে বেশি অন্যদের তুলনায়। আচ্ছা, আচ্ছা। মানে যেটা লোহা আপনি টেনে বড় করতে পারবেন না, কিন্তু যেটা রাবার তাকে টানলে বড় হবে। তো যে রাবার তাকে শক্ত হয়ে লোহার মতো থাকতে হবে, তাহলে সে চশমা লাগালে শক্ত থাকবে, নাহলে ও কিন্তু এরকম বড় হতে থাকবে, তার চোখটা বড় হতে থাকবে। সমস্যা হলে চশমাটা নিতে হবে। এক্স্যাক্টলি, যার চশমার দরকার সে যদি চশমা না পরে তার পাওয়ার বেড়ে যাবে। আচ্ছা স্যার, আপনি একটা পারসেপশনের কথা বলেছেন যেটা আসলে মিথ, যে সবুজ শাক, ছোট মাছ, এগুলোর সাথে আসলে এই সমস্যাটা এই রোগটার সম্পর্ক নেই। এই ধরনের কি আরো কোনো মিথ আছে কিনা চশমা ব্যবহার সম্পর্কিত মানুষের মাঝে? হ্যাঁ, মিথ তো দারুণ মিথ আছে। চশমা একবার পরলে কিন্তু আর ছাড়তে পারবে না। আচ্ছা, তারপর চশমা যদি একবার পরছো তো তোমার পাওয়ার কিন্তু আরো বাড়তে থাকবে। হ্যাঁ, আর এইরকম মানে এমন কিছু মানে পাবলিক পারসেপশন আছে যে কারণে অনেকে চশমা এড়িয়ে যেতে চায়। আর চশমা মানে চোখ খারাপ, চশমা মানেই ও চোখে দেখে না, তখন যাদের লাগে তারাও লজ্জায় পড়ে না। মানে সোশ্যাল ট্যাবু যে চশমা পরে ও হবে না, ওর বাচ্চা কাচ্চা তো কানা হবে। তো একটা চশমা পরা মেয়ে মানে যদি বিয়ের পাত্রী হিসেবে নির্বাচিত হয় তো প্রথমেই সে ফেল মারার খুব চান্স আছে, যদি আগে থেকে খুব বেশি মানে স্বশিক্ষিত হয়ে না থাকে, লোকজন সুশিক্ষিত না হয়ে থাকে, তাহলে একটা ট্যাবু। বা হয়তো ছেলে মেয়ে পছন্দ করে, ছেলের ফুপু হয়তো বললো যে না তো চশমা মেয়ের সঙ্গে তোর আমি বিয়ে দেবো না, বাচ্চা কাচ্চা তো সব কানা হবে। এই ধরনের কিছু ট্যাবু আছে, আসলে ব্যাপারটা ঠিক না। স্যার, আপনি আপনার কথা আরেকটা কথা এসছে, সেটা হচ্ছে যে প্লাস এবং মাইনাস চশমার পাওয়ার, এই সম্পর্কে যদি একটু বলতেন, যে অনেকে দূরে দেখতে সমস্যা ফেস করে, অনেকে আবার কাছে দেখতে সমস্যা ফেস করে, এই দুইটা। হ্যাঁ, রাইট। স্কুলের বইতে যে হ্রস্ব দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি এবং প্রেসবায়োপিয়া, এগুলো কিন্তু সব স্কুলের বইতে, মানে সায়েন্সের বইতে 9, 10 বা 8, 9, 10 এর মধ্যে কিন্তু আছে অল্প অল্প করে। তা অনেকে আসলে কি লেখা তো থাকে, কিন্তু যারা পড়ান তাদের নিজেদেরও কনসেপশন ভালো না থাকাতে পাবলিক কনসেপশনও খুব ভালো হয় না। সবার ধারণা যে দূরে দেখতে মাইনাস পাওয়ার, কাছে দেখতে প্লাস পাওয়ার, প্লাস মাইনাস দুটাই আমার চোখে আছে, এরকম বলে রুগীরা এসে। এইটা নিয়ে আসলে আম জনতার মাথা ঘামানোর কিছুই নেই। তবে হ্যাঁ, দূরে দেখার জন্য মাইনাস পাওয়ারও লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে প্লাস পাওয়ারও লাগতে পারে। প্লাস পাওয়ার মানে উত্তল লেন্স, আর মাইনাস মানে অবতল লেন্স। যারা এই লেন্স নিয়ে একটু কাজ করবেন তারা একটু ইউটিউব দেখলে, গুগল দেখলে বা স্কুলের সেই পুরনো বইটা খুলে দেখলে দেখবেন যে উত্তল লেন্স অবতল লেন্স কীভাবে কাজ করে। আর হ্যাঁ, কাছে দেখার জন্য যেটা লাগে সেটা আসলে উত্তল লেন্স দিয়েই সমাধান করা হয়। এবং সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া। এটা 40-এর পরে বা 40-এ আসলে আমাদের দেশের যা আমাদের যে এথনিক গ্রুপ, 40-এ আসতে আসতে আমাদের কাছে দেখার জন্য একটা বাড়তি চশমার দরকার হয়। এটা আসলে চোখের কোনো রোগ না, এটা নর্মাল যে এজিং প্রসেস, মানে আমাদের যে বয়সজনিত একটা দাবি, বয়সের দাবি। হ্যাঁ, তো এই বয়সের দাবি হলো যে এই সময়টায় চোখ, যেমন আমরা দূরে দেখছি, দূর থেকে যখন আবার কাছে যখন আবার দেখছি, তখন জুম করা লাগে। আমি যারা ক্যামেরা হ্যান্ডেল করে তাদের জুমিংটা এখন বুঝে, দূর থেকে কাছে নিয়ে এসে জুম করতেছে, আবার ছেড়ে দিলে আবার জুমটা দূরে নিয়ে যেতে হয়। এই জুমিং মেকানিজম যে মাংসপেশিগুলো কাজ করে, ওটাকে লেন্সটাকে চিকন মোটা করে, এই যে অ্যাডজাস্ট করা, এই অ্যাডজাস্টের মেকানিজমগুলো একটু
দুর্বল হয়ে পড়ে বয়সের কারণে। যেমন আপনি 30 বছর বয়সে যত জোরে দৌড়াতে পারবেন 40-এ অত জোরে দৌড়াতে পারবেন না। তখন আমরা দূরের জিনিস যে ভালো দেখতে পেলেও কাছের জিনিসটা একটু মানে জুম করতে পারা যায় না। তখন আমরা একটা চশমা দিই, রিডিং চশমা, ওখানে ওই +1 দিয়ে শুরু করি আমরা। ওগুলো উত্তল লেন্স থাকে, একই সঙ্গে তার যদি দূরেরটাও থাকে সেই দূরের সঙ্গে এটাকে আবার অতিরিক্ত হিসেবে যোগ করতে হয়। মানে মরার উপরে খাড়ার ঘা। এমনি হয়তো দূরে -3 চশমা লাগে বা +3 লাগে, আবার যদি পড়তে লাগে তার সঙ্গে আরো +1 দিতে হবে। এরকম করে করে আমাদের তখন এই 40 থেকে 50-60 বছর পর্যন্ত পাওয়ারটা আবার একটু বাড়িয়ে যেতে হয়। 60-এর পরে এসব একই থাকে পাওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চশমাটা আসলে অনেকে অনেক বছর যাবত পরে থাকে, আবার অনেকে চাচ্ছে যে এই চশমা থেকে একটু বেরিয়ে আসতে পারে কিনা, এমন কি কোনো উপায় আছে যে চশমা থেকে বেরিয়ে আসা যায়? চশমা থেকে বেরিয়ে আসার যা যা পদ্ধতি আছে সেগুলো সবই সার্জিক্যাল। আচ্ছা, মোস্ট অফ দি হচ্ছে সার্জিক্যাল। এই সার্জারিগুলোকে একসঙ্গে আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি বলি, একসাথে করে। তার মধ্যে 1 নম্বর বহুল প্রচলিত সার্জারি হচ্ছে ল্যাসিক। এটার নাম মোটামুটি ইয়াং জেনারেশন সবাই জানে, সবাই যেহেতু যারা চশমা পরে বিশেষ করে, যে ল্যাসিক করলে চশমা থেকে মুক্তি পাওয়া যায়। এটা হচ্ছে এই দূরে দেখার সমস্যা, দূরে দেখার সমস্যা থেকে বাঁচার জন্য। যাদের দূরে দেখতে দূরে সমস্যা, দেখতে, এই কাছে দেখাটার ব্যাপারটা আলাদা, ওটা পরে বলবো। তো এখন যাদের দূরে দেখতে চশমা লাগে ছোটবেলা থেকে, তাদের জন্য ল্যাসিক হচ্ছে একদম বেস্ট সলিউশন। আর যারা সার্জারি করতে ভয় পায় তাদের জন্য কন্ট্যাক্ট লেন্স। আচ্ছা, তো কন্ট্যাক্ট লেন্স এরকম মানে খুব টেম্পোরারি পড়তে হয়, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য পরা যায়। কোনো কোনো ব্র্যান্ড 6 ঘন্টা পর্যন্ত পরা যায়, এটা আবহাওয়া কাজের ধরন বুঝে আর কি। তো কন্ট্যাক্ট লেন্স প্রতিদিন পড়তে হয়, প্রতিদিন খুলে রাখতে হয়, ক্লিন করতে হয়। একটু আমাদের দেশের আবহাওয়াতে একটু ঝুঁকিপূর্ণ, মানে ধুলোবালি, ময়লা, রোগ জীবাণু মিলে, আর্দ্রতা মিলে একটু ঝুঁকিপূর্ণ। কিন্তু পশ্চিমারা খুব বেশি ব্যবহার করে, বা যে কোনো ক্লিন এনভায়রনমেন্টে অসুবিধা নেই। কিন্তু এটা ডেইলি মেনটেন্যান্স খুব টাফ। তো সেই তুলনায় ল্যাসিক হচ্ছে একদম মানে নিরাপদ। এটা কি পার্মানেন্ট? ল্যাসিক একটা পার্মানেন্ট সলিউশন। আচ্ছা আচ্ছা, পার্মানেন্ট সলিউশন। বিশেষ করে যাদেরকে আমি বলি যে -3 বা 4 চশমা লাগে, এমনি পাবলিক কনসেপ্ট হলো 300 পাওয়ার 400 পাওয়ার, তা না, আসলে 4.00 ওটা বলার সময় ভাবে বলে আর কি। হ্যাঁ, বলে না 100 পাওয়ারের চশমা পরি, আসলে 1 ডায়োপ্টার। তো যাই হোক 1.00 100 বলে আর কি। তো যাই হোক, ওরকম যাদের পাওয়ার, এরকম একটা ছেলে বা মেয়ে এই ঘুম থেকে উঠে প্রথমেই সে তার ঘড়িটা দেখতে পায় না। আমরা আসলে আমরা ঘুম থেকে উঠে প্রথমে চোখ মেলে দেয়াল ঘড়ি দেখা চেষ্টা করি, কয়টা বাজে, এক্স্যাক্টলি, হ্যাঁ, দেখতে পায় না। তো পাশে টেবিল ঘড়ি বা মোবাইলটা থাকলে সেখানে নিয়ে দেখলো, কোনো রকম এরকম করে দেখলো। আচ্ছা, ও পায়ে টলমলো পায়ে বাথরুমে গেল, ওর নিজের টুথব্রাশ খুঁজে পাবে না যে কোনটা ওর নিজের, কোনটা ওর বোনের বা মায়ের। একসঙ্গে তো থাকে 2-3টা বা থাকে। তো এটা খুঁজতে গেলে তাকে খুব কাছে নিয়ে দেখতে হবে। নিজের স্যান্ডেলটা খুঁজে পাবে না যদি একসঙ্গে 2-3টা থাকে। এই যে জীবন, তো এই জীবনের মানে খুব দুর্বিষহ জীবন, এটা আসলে অন্যরা বুঝতে পারে না। যার প্রবলেমটা সে বুঝে। আমি দেখি তো অনেক সময় হয়তো ছেলে মেয়ে আসছে, তারা ল্যাসিক করতে চায়, বাবা বারবার বলছে না মা তুই চশমাই পড়, তুই চশমাই পড়, চশমাই তোর ভালো, চশমা পড়লে কোনো অসুবিধা নেই, যদি ল্যাসিক করলে চোখ যদি কিছু হয়, এই সেই ভয় থেকে সে কিন্তু জানে না যে আসলে তার মেয়ে কেমন দেখে। জার্মানিতে থাকে একটা ছেলে, জার্মানিতে থাকে, তবু তার বাবা সাথে নিয়ে আসছে, ছেলে জোর করে আসছে ল্যাসিক করতে। তো ওই বাবা বারবার মানে করতেছে যে তুই চশমাই পড়। তা আমি হঠাৎ দেখলাম যে ছেলেটা বারবার চাচ্ছে যে বাবাকে আমি যেন রাজি করাই। তা আমি করলাম কি, ফট করে ছেলের চশমাটা খুলে বাবার চোখে দিয়ে দিলাম, দেখেন তো কেমন দেখতেছেন দুনিয়াটা, এই কেমন কেমন দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে। বলে হ্যাঁ, এরকমটাই দেখে আপনার ছেলে যদি চশমাটা না পড়ে। মানে জাস্ট রিভার্স করে দিলাম যে ওই চশমাটা আপনি পড়লে দুনিয়াটা যেরকম উল্টাপাল্টা দেখতেছেন, ও চশমা ছাড়া দুনিয়াটা এরকম উল্টোপাল্টা দেখে। তাই নাকি বাবা, না আমার এই ছেলে এত কষ্ট আমি তো বুঝি নাই, তাহলে তো একটা কিছু। তাছাড়া চশমা অলওয়েজ ক্যারি করার তো একটা হ্যাসেল আছে। তা তো হ্যাসেল আছেই। বেড়াতে গিয়ে চশমা ভেঙে গেল, কক্সবাজার গিয়ে চশমা ভেঙে গেল, আপনি শেষ। চশমা বানাবেন না বেড়াবেন, পুরো ফ্যামিলি তখন ডিজাস্টারে পড়ে গেল। এয়ারপোর্টে যাচ্ছেন, চশমা হাত থেকে পড়ে গেল, আপনি এরপরে কোনো মানে সাইনই পড়তে পারবেন না, কি ডাইনে যেতে হবে না বামে যেতে হবে, এক লাউঞ্জ থেকে আরেক লাউঞ্জে যাবেন, আপনি কিছু করতে পারছেন না। সেক্ষেত্রে আসলে ল্যাসিকের প্রক্রিয়াটা বা প্রসেসটা কেমন হয়, বা অপারেশনের ধরনটা কেমন? ভেরি সিম্পল। ল্যাসিক করতে মানে টোটাল প্রসিডিউর, অপারেশন থিয়েটারে যে ঢোকে না, ঢুকলো আর বেরোলো হার্ডলি 15 মিনিট। আচ্ছা, 15 মিনিটের একটা হ্যাঁ, কিন্তু আর একদম যে লেজার যেটা আমরা চোখের উপর প্রয়োগ করি, এটা সেকেন্ডের হিসাব। কারো 5 সেকেন্ড, কারো 10 সেকেন্ড, কারো 20 সেকেন্ড, কারো 22 সেকেন্ড, এর বেশি না। এটা কি একটু সহজ ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলা যায় লেজারটা কিভাবে কাজ করে, আমাদের চোখটাকে কিভাবে তারা সংশোধন করছে? খুব সুন্দর কথা। যারা মনে করেন যে খোদাই করার কাজ করেন, মনে করেন একটা কাঠের বা মেটাল একটা সারফেস,
আমি এখানে নকশা করব। এখন তো সব ইউটিউবে দেখা যায়, সব লেজার দিয়ে খোদাই করে বিভিন্ন সিএনসি ডিজাইন করে ডিজাইন করে। তো আমি মনে করলাম যে আমার চশমার যে বক্রতা, চশমার যে পাওয়ার, এই পাওয়ারের সঙ্গে একটা বক্রতার ব্যাপার আছে, কার্ভেচারের একটা ব্যাপার আছে। এই কার্ভেচারটার অনুরূপ কার্ভেচার, ওই রকম বক্রতা আমি চোখের কর্নিয়ার উপরে করব। আচ্ছা, খোদাই করে দেওয়ার মতো। তাহলে সে খোদাই করার জন্য কী হবে, কর্নিয়ার উপর থেকে একটা লেয়ারকে আমরা প্রথমে উঠাই, এক পাশে রেখে দিই, ওটা লাগানো থাকে এক পাশে, এরকম আংশিকভাবে তুলে এই যে সারফেসটার উপরে লেজারের সাথে ওই কম্পিউটারে ক্যালকুলেশন করা থাকে, তখন ক্যালকুলেশন করে দেই মেশিন, তখন ওই যে কর্নিয়া সারফেসের উপরে এভাবে বার্ন করে 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 ওইটা ওই কার্ভেচারটা তৈরি করে, যেই কার্ভেচারটা আমার চশমার মধ্যে যে বক্রতাটা আছে ওইটার অনুরূপ বক্রতা নিয়ে আসে। পরে আমরা এই যে লেয়ারটা তুলে রাখছিলাম ওটাকে আবার পর লাগিয়ে দিই, ব্যাস ফাইন। সাথে সাথেই রোগী দেখতে পায়, সাথে সাথে। আচ্ছা, একদিন পরেই রোগী নর্মাল লাইফ লিড করবে। আচ্ছা, সেক্ষেত্রে কি কোনো বিষয় মেনে চলার কোনো বালাই আছে? মেনে চলাটা খানিকটা সামাজিক আসলে, কারণ আমি এই রবিবারে একটা মেয়েকে ল্যাসিক করলাম, অস্ট্রেলিয়া থেকে আসছে 1.5 বছর পরে, অস্ট্রেলিয়া থাকে, ও আর্কিটেক্ট পড়ে। তো এসেই ও পরের দিনই ল্যাসিক করবে, বাবা মা নিয়ে আসছে, আগে থেকে কথা ছিল ওর মায়ের সঙ্গে বাবার সঙ্গে, আমার আগে পূর্বপুরুষ বন্ধু মানুষ। এসে ওই ল্যাসিক সকালে 11টা না 12টার দিকে করে দিলাম। ওই দিন বাসায় চলে গেল, সন্ধ্যার সময় সে বান্ধবীর বাসায় বেড়াতে গেছে। তো আমাকে ওর মা ফোন দিছে যে ভাই আমার মেয়েটাকে নিষেধ করেন, ও বেড়াচ্ছে। আমি বেড়াতে আপনার সমস্যা কী, ওর তো অসুবিধা হচ্ছে না। পরের দিন আবার খোঁজ দিলাম, ওর বাপকে ফোন দিলাম যে তোমার বন্ধু দেখি খবর, মেয়ে কেমন আছে? ওর মেয়ে তো বাসায় নেই, মেয়ে তার সব বান্ধবীর সঙ্গে দেখা করতে ঘুরে বেড়াচ্ছে, ওষুধের টোপলাটার সাথে নিয়ে আর একটা সানগ্লাস চোখে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আগে মোটা চশমা পড়তো, এখন একটা সুন্দর মানে সানগ্লাস নিচ্ছে, সে এখন পাখির মতো উড়ে বেড়াচ্ছে। এই যে লাইফ। এই ল্যাসিক কি সবার জন্য প্রযোজ্য কিনা, বা কারা আসলে ল্যাসিকের দ্বারস্থ হতে পারে, এটা আমাদের চোখটা পরীক্ষা করে দেখতে হবে। তো কমন হচ্ছে যে যাদের মাইনাস পাওয়ার থাকে তারা ল্যাসিকের জন্য বেশি উপযুক্ত। আর এরপরে হলো বয়স 18 না হলে আমরা সাধারণত ল্যাসিকে যাই না। 18-র পরে হচ্ছে ল্যাসিক করার ব্যাপারেই মানে সারা ওয়ার্ল্ডেই মানে রিকমেন্ডেড। তবে এটা একটা মানে রুল অফ থাম, মানে একটা রেওয়াজ। আমাদের আসলে দেখতে হয় যে তার পাওয়ারের চেঞ্জটা থামলো কিনা। এটা যদি দেখি যে বছরখানেক তার পাওয়ার একই আছে, 18 বছর হয়ে গেছে বয়স, আগের পর একই আছে, তার মানে এখন মোটামুটি থেমেছে, একটু চেঞ্জ হতে হতে এখন এক জায়গায় একটা লেভেলে চলতেছে, তখন করলে ভালো। তাহলে ওটা আমরা এনজয় করতে পারি অনেকদিন। তাহলে আর সেকেন্ড কোনো প্রসিডিউরের দরকার হয় না। আপ টু 40 কেন, আপ টু লাইফ লং তার দূরের আর পাওয়ার লাগলো না। এরপরে শরীরে অন্য কোনো রোগ হলে, চোখের কোনো পরিবর্তন হলে, বা ছানি পড়ে গেলে বয়সের কারণে, বা ওই যে চালসে হয় যেটা প্রেসবাইপিয়া 40 হলে, তখন যদি চশমা লাগবে। আর টেকনোলজি, ওটারও টেকনোলজি আছে, সেগুলো মানে করে ওগুলো। তার মানে মিনিমাম বয়সটা 18 হলেই ভালো হয়। আর সর্বোচ্চ কত বয়স? যে কোনো বয়সে করা যেতে পারে, বৃদ্ধ থেকে শুরু করে? করে না, এটা করা যেতে পারে থিওরি, কিন্তু মানুষ করে না, কারণ তখন আরো অন্যান্য বিষয় চলে আসে। মানে আমরা এই সব সার্জারি কেন করি? মানুষের কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করার জন্য, মানে জীবনমান, তো জীবনের তো চাহিদার পরিবর্তন হতে থাকে। তো মনে করেন যে 50 বছর বয়সে, তখন আমাদের দেশের কন্টেক্সটে বলি, ইউরোপ আমেরিকায় 50-ওরা বিয়ে করে নতুন সংসারই শুরু করে, আর আমরা ছেলে মেয়েদের বিয়ে দেওয়া নিয়ে ব্যস্ত থাকি, যে এখন আমার ছেলেটা এখনো এস্টাবলিশড হয় নাই, মেয়েটার বিয়ে দিতে হবে। তখন আর ল্যাসিক কেউ করতে চায় না, তখন চশমা পরে অনেকের অন্যান্য ডিজিজের কারণে ছানি পড়ে যায়, তখন আমরা অন্য ব্যবস্থা করে দিই। আচ্ছা, অনেকে আবার এই বিষয়গুলো সম্পর্কে জানেও না, তাদের জ্ঞান ওই তখন মনোযোগটা ওইদিকে থাকে না আসলে। সেই বয়সের সাথে আসলে বয়স বিষয়টা তো আমরা জানলাম যে কত থেকে কত পর্যন্ত করা যায়। পাওয়ারের ক্ষেত্রে এই বিষয়গুলো পাওয়ারের একটা লিমিটেশন আছে। এটা আসলে ডিপেন্ড করে চোখের কর্নিয়ার পুরুত্বের উপরে। যেহেতু ওই যে লেজার করে আমরা খোদাই করে দিব, লেদিং করার মতো খোদাই করে করব, তো কর্নিয়াটা পাতলা হয়ে যাবে। তো কর্নিয়া যদি আগে থেকে বেশি পাতলা থাকে তাহলে আমরা তাকে ল্যাসিক করি না। আচ্ছা, কর্নিয়া যদি পুরো ভালো আছে, নর্মাল অন্যদের মতো, কিন্তু চশমার পাওয়ার লাগে অনেক বেশি, যেটা আমাদের সেফটি লেভেল মেনটেন হবে না। যদি বেশি পাতলা করে ফেলি কর্নিয়াকে, ইন ফিউচারে কর্নিয়া বাঁকাতারা হয়ে যাবে এবং এটা বাতিল হয়ে যাবে, চোখে দেখবে না সে। তো এই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা ক্যালকুলেট করি, অনেকগুলো টেস্ট করি, 4-5টা টেস্ট করি আমরা। কর্নিয়াল টমোগ্রাফি করি, টপোগ্রাফি করি, কর্নিয়াল স্ট্রেংথ মেজারমেন্ট করি, কর্নিয়া শক্ত কেমন, এগুলো অনেকগুলো পরীক্ষা করে পাওয়ার টাওয়ার মেপে আমরা ক্যালকুলেট করি তার জন্য ল্যাসিক সেফ কিনা। সেফ না হলে ল্যাসিক করবো না।
আচ্ছা, তার জন্য অন্য বিকল্প ব্যবস্থা যেতে হবে তখন আমাদের। আপনি ঝুঁকির কথা বলছিলেন, আরো কোনো ঝুঁকি আছে কিনা ল্যাসিক করার ক্ষেত্রে? হ্যাঁ, যদি আমরা আনতাবড়ি করি আর কি, মানে যদি না বুঝে টুঝে, খুব রিস্কি, মনে করেন যে গাড়ির একটা স্পিড লিমিট আছে না, তারপরে স্পিড লিমিট ওভার করে চালালেই যে অ্যাক্সিডেন্ট হবে তা না, পার হয়ে যাবেন অনেক সময়, কিন্তু একবার কিন্তু ধরা খাবেন। আচ্ছা, তো ওরকম যেমন আমাদের একটা রুল অফ থাম ইন্টারন্যাশনালি যতগুলো জার্নাল আছে বা আমাদের তো প্রত্যেক মাসে মাসে আমাদের এগুলো জার্নাল প্রকাশিত হয় ইন্টারন্যাশনাল বিভিন্ন ত্রৈমাসিক জার্নাল আছে, আমরা এগুলো সবসময় করি। এই যে আমরা ইন্টারন্যাশনাল সেমিনারগুলোতে পার্টিসিপেট করি, এখন প্রচুর ওয়েবিনার চলে, সবসময় আমরা আপডেটেড ইনফরমেশন রাখি। তাতে এখন যেটা প্রচলিত সেটা হচ্ছে যে -8 পর্যন্ত আমরা কমনলি করি, এর বেশি হলে অন্যান্য ফ্যাক্টরগুলোকে চিন্তায় নিয়ে আসি। আচ্ছা, এরপরে যদি মানে কেউ যদি এগুলো মেনটেন না করে, খুব ইনসিস্টেন্সি করে আরে কিচ্ছু হবে না, জান কত করছি, এর মধ্যে একজন দুজনের সমস্যা হয়ে যেতে পারে। তো এইগুলো কারণে আমরা সেফ সাইডে থাকি। আচ্ছা, যে কোনো জিনিস চিকিৎসা হলো জীবনের স্বার্থে। তার মানে -8 পর্যন্ত আপনারা আমরা মোটামুটি করি, 8-এর পরে গেলে তখন আমরা আইসিএল অ্যাডভাইস করি। আচ্ছা, আইসিএল হচ্ছে একটা লেন্স, আলাদা লেন্স, যে লেন্সটা আমরা অপারেশন করে চোখের ভিতরে লাগিয়ে দিই, আচ্ছা। তাহলে পরে তার আর ওই দূরে কাছের জন্য চশমা লাগবে না। ল্যাসিকের খরচ সম্পর্কে জানতে চাইবো, ল্যাসিক করতে সাধারণত খরচ কেমন পড়ে? খরচটা আসলে যদি সরকারি হাসপাতালে করেন একদম নিখরচা, ফ্রি। তো সরকারি হাসপাতালগুলোতে অনেকগুলো লেসিক মেশিন আছে, বাংলাদেশে অন্তত 8-9টা লেসিক মেশিন সরকারি হাসপাতালে আছে। এই যে এটা আসলে অনেকের জন্য সুখবর বলা যায়। সুখবর, হ্যাঁ। যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, হ্যাঁ মেডিকেল কলেজ হয়েছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, দিনাজপুর মেডিকেল কলেজে, তো সিরাজগঞ্জ মেডিকেল কলেজ, আচ্ছা, যার নামই হয়তো অনেকে জানেন না, সেখানেও লেসিক মেশিন আছে। আচ্ছা, তো এরকম অসংখ্য লেসিক মেশিন সরকারি হাসপাতালগুলোতে আছে। সেখানে ফ্রিতেই তারা অবশ্যই ফ্রি বা সামান্য মিনিমাম গভর্নমেন্টের যেটা নির্ধারিত চার্জ আছে হয়তো সেগুলো দিতে হতে পারে, এগুলো সুযোগ আছে। আর প্রাইভেট লেভেলে যেটা আছে যেগুলো, সেগুলোর মধ্যে ল্যাসিকের সেন্টার ভেদে খরচের তারতম্য আছে। আর তাছাড়া ল্যাসিক তো আমি গ্রসলি বললাম, এর ভিতরে ছোট ছোট কিছু ভ্যারাইটিস আছে, মানে এই সার্জারির মধ্যে। হ্যাঁ, ল্যাসিক আছে, ফেমটোসেকেন্ড ল্যাসিক আছে, স্মাইল আছে, এগুলো কতগুলো মানে টেকনোলজিক্যাল ধরন আছে। সেগুলো আসলে কাস্টমাইজ করে পেশেন্ট ভেদে, পেশেন্টের প্রয়োজন অনুযায়ী পেশেন্টের কাস্টমাইজ করে কথা বললেই ভালো। আমজনতা ওইভাবে মাথায় নিতে পারবে না, সবাই নেওয়া দরকার নেই। তো সেখানে খরচ ভেদে 70,000 টাকা, মানে এক চোখের যদি ধরি তাহলে 35,000 টাকা থেকে শুরু করে এই 70-75,000 টাকার পর্যন্ত এক চোখে এরকম আছে। দুই চোখের জন্য ডাবল চিন্তা তার মানে করতে হবে। 1.5 লাখ টাকা মোটামুটি সর্বোচ্চ বলা যেতে পারে। 1.5 লাখও হয় না, 1.5 লাখের নিচে। এবং আমাদের ল্যাসিকের এখন যে টেকনোলজির খরচ অনুযায়ী এই ব্যয়টা একেবারেই ন্যূনতম। আচ্ছা, এটা কোনোভাবেই কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য এটা কোনো লাভজনক বিজনেস, শুধু মানে ম্যাটার অফ প্রেস্টিজ। মানে আপনি একটা দামি ঘড়ি পরলেন, সময় কিন্তু 200 টাকার ঘড়িতেও দেখতে পাবেন। তারপরে ম্যাটার অফ প্রেস্টিজ, আপনি একটা 40,000 টাকার ঘড়ি পড়লেন বা 1.5 লাখ টাকার ঘড়ি পড়লেন, এরকম একটা ব্যাপার। খানিকটা ম্যাটার অফ প্রেস্টিজের জন্য প্রতিষ্ঠানগুলো ল্যাসিক মেশিন ক্যারি করে, কিন্তু ল্যাসিক আমাদের দেশে যে খরচে করা হয় এটা কোনোভাবেই লাভজনক না। কারণ টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, আমরা বাজেট চেঞ্জ করিনি। কারণ আগে হতো কি, যেমন একটা মেশিন আপনি ল্যাসিক করলেন, পরপর করেই গেলেন, জাস্ট মেশিন। কিন্তু এখন তা না, এখন হলো আপনার মোবাইলের জিবি কেনার মতো। মানে আপনি একটা প্রসিডিউর করলেন, সেকেন্ড প্রসিডিউরের জন্য আবার কোম্পানিকে পে করতে হবে। মানে এভরি প্রসিডিউর ইউ হ্যাভ টু পে। এমন না যে আপনি মেশিন অন করলেন, আপনি মেশিনটা চালাইলেন আর কি, প্রিপেড সিস্টেমের মতো। প্রিপেড একদম, আপনার প্রত্যেকটা প্রসিডিউরে পে। অথচ প্রত্যেকটা জিনিসই রিউজেবল করা ছিল আগে। যখন আমরা 2010-11 সালের দিকেও ল্যাসিক করছি, একটা মেশিন কিনলেই হলো, খালি ইয়ারলি মেনটেন্যান্সগুলো করতে হতো, আমরা ল্যাসিক করে যত খুশি করলাম। আচ্ছা, কিন্তু এখন তা না, আপনি ইচ অ্যান্ড এভরি প্রসিডিউরে আপনাকে ইউ হ্যাভ টু পে মানে 75% টাকায় পে করে দিতে হয়। আচ্ছা, প্রত্যেকবার। হ্যাঁ, তাহলে সেই হিসেবে যদি প্রফিটেবল রাখতে হয়, তাহলে যে খরচ যাবে তাই সে খরচ দিলে আপনি বাংলাদেশের মানুষের পক্ষে ওইটা বেয়ার করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে তাহলে সাধারণ মানুষের করণীয় কি? অনেকেই মনে করে থাকে যে ল্যাসিক একটা লাক্সারি, আসলে লাক্সারি না। একটা মধ্যবিত্ত বাবা যখন বাজারের থলে হাতে নিয়ে, স্যান্ডেল পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে তার মেয়েটাকে সাথে নিয়ে আমাদের চেম্বারে আসে যে স্যার আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার চশমাটা দূর করে দেন, তখন আসলে খুব মায়া লাগে। আমরা কি করতে পারি? তো আমরা যেটা করি, যতটুকু পারা যায় সর্বনিম্ন করে দেওয়া যায়। যদি এমনকি কারো এরকম হয় যে না কিছু টাকা তার শর্ট পড়ে যাচ্ছে, আমি হয়তো ব্যক্তিগতভাবে তাকে হয়তো একটু সুযোগ করে দিই। এই সিম্প্যাথিগুলো জাগার জন্য তো আমরা ট্যাক্স দিই, সরকারের ল্যাসিক মেশিন আছে, তো সেগুলো চালু রাখলেই হতো। কিন্তু দুর্ভাগ্যজনক আমি যতগুলো প্রতিষ্ঠানের নাম বললাম, কোথাও ল্যাসিক মেশিনটা চালু অবস্থায় নেই।
আপনি একটা কথা বলছেন যে একটা পাওয়ার পর্যন্ত আপনারা নির্দিষ্ট পাওয়ার পর্যন্ত আপনারা ল্যাসিক করছেন, কিন্তু যাদের আসলে অনেক বেশি পাওয়ার তাদের করণীয় কি? তাদেরকে আপনারা কিভাবে? কোনোভাবেই মন খারাপ করার দরকার নেই। যখন আমি একজন রোগীকে বলি সব টেস্ট দেখার পর তোমার আর ল্যাসিক হবে না, মুখটা এরকম শুকায় যায়, হ্যাঁ কি হবে তাহলে আমার? কোনো চিন্তা করো না, আমার সামনে 2-3টা মোটা চশমা থাকে, বলে এই যে দেখো অন্যদের চশমা রেখে দিয়েছি, তোমারটাও রেখে দিব। আমি বাংলাদেশের প্রথম 2017 সালে আইসিএল ইমপ্লান্ট শুরু করি। আচ্ছা, এটাই বাংলাদেশের প্রথম। আচ্ছা, আচ্ছা। আইসিএল ইমপ্লান্ট হচ্ছে এক ধরনের লেন্স, এটা ওই চোখের ভিতরে অপারেশন করে লাগিয়ে দিই আমরা। তো আইসিএল লাগিয়ে দিলে সে আবার দেখতে পায়। অসংখ্য রোগী এই পর্যন্ত এই আমি বলবো যে আমাদেরকে অন্যভাবে ট্রিট করা উচিত, এইভাবে যে আমি এই রুগীকে কি সাহায্য করলাম সেটা না, এই রুগীরা আগে সব ভারতে যেত, আচ্ছা, এখনো কেউ কেউ যাচ্ছে। এই যে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করে দিলাম, বিপুল বৈদেশিক মুদ্রা যে আমরা সেভ করে দিচ্ছি, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত। যারা, আমি না শুধু, আমার মতো আরও অন্তত 6-7 জন বাংলাদেশে আছেন যারা আইসিএল ইমপ্লান্ট করছেন। আগে মানুষের চোখ বন্ধ করে, এখন পর্যন্ত অনেকের বিশ্বাস যে সব বাংলাদেশে হয় না, এগুলো সব ইন্ডিয়া যেতে হবে। ব্যাপারটা এরকম না। ফলে আইসিএল ইমপ্লান্ট করলে, আইসিএলটা হলো আমেরিকান ব্র্যান্ড, ইন্ডিয়ান একটা ব্র্যান্ডও আছে আইপিসিএল, ওটাও চলে, যারা একটু সাশ্রয় করার জন্য ওটাও করা যেতে পারে। তো এই ধরনের লেন্স ইমপ্লান্ট করে আমরা যাদের ঝুঁকি আছে কিনা, পৃথিবীতে ঝুঁকি নেই এমন কিছু নেই, বিয়ে শাদীতেও ঝুঁকি আছে, ডিভোর্স হয়ে যেতে পারে। তো কোনো আমরা ঝুঁকি মুক্তভাবে করার জন্য যা যা প্রিকশন নেওয়া দরকার সেটা নিয়ে আমরা করি। তারপরেও বলবো যে আইসিএল থেকে যে সমস্ত সম্ভাব্য ঝুঁকি হতে পারে সেগুলো ট্রিটমেন্ট করার সমস্ত মেকানিজম আগে থেকেই আমাদের কাছে আছে। আচ্ছা, সুতরাং এটা নিয়ে কারোর কোনো ভোগান্তি আজ পর্যন্ত হয়নি, কারোরই কোনো ভোগান্তি হয় নাই। গত 4 আর 3-7 বছর হয়ে গেল যারা লাগিয়েছে, কোনো সমস্যা এখনো হয়নি। হ্যাঁ, যেসব হতে পারে সেগুলো সমস্ত ব্যবস্থা আইসিএল দেশে আসার আগে থেকেই আমাদের কাছে আছে ছিল। আচ্ছা, আচ্ছা, সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আমরা আবার একটু ল্যাসিকে ফিরে যাব, যে আমরা একটু জানতে চাইবো স্যার, আপনি একটু আগে উল্লেখ করেছেন যে ল্যাসিকের কতগুলো ধরন আছে, এই ধরনগুলো সম্পর্কে যদি সংক্ষেপে আমাদের একটু বলতেন। এটা আসলে খুবই টেকনোলজিক্যাল জিনিস। যাদের কর্নিয়া পাতলা থাকে তাকে আমরা পিআরকে করি, যাদের কর্নিয়াটা হেলদি থাকে আমরা মাইক্রোক্যারাটম দিয়ে কনভেনশনাল ল্যাসিক করি, এটা কস্ট কম হয়। আচ্ছা, যাদের একটু মানে একটু শখ বেশি, একটু বেশি টাকা দিয়ে করতে চায়, এরকম কিছু ব্যাপার আছে, সবগুলো আসলে মানে পাবলিকলি ডিসকাসেবল না। এটা খুবই সবচেয়ে ভালো, মানে পাবলিকলি ডিসকাস মানে কি, যে রোগী তার সঙ্গে ডিসকাস করলে সুবিধা, তার আত্মীয়স্বজন সহ, মানে তার প্রয়োজনটা কি, সেটা হচ্ছে ফেমটোসেকেন্ড ল্যাসিক। ফেমটোসেকেন্ড ল্যাসিকে মানে পুরোটাই লেজার দিয়ে 2টা লেজার মেশিন লাগে, কষ্ট অনেক বেশি পড়ে, কিন্তু ফলাফল ওই মাইক্রোক্যারাটম আর ফেমটোসেকেন্ড রেজাল্ট একই। তো মানে কনভেনশনাল ল্যাসিক, ফেমটোসেকেন্ডের ক্লিনিক্যাল আউটকাম সেম, কিন্তু ওটা ফেমটোসেকেন্ডে কস্ট বেশি। বেসিক যদি আমরা বলি বা কমনলি ইউজড বা সবচেয়ে ভালো আপনারা খরচ যদি বলি কম খরচে এবং ক্লিনিক্যাল আউটকাম পেয়ে সব দিক থেকে সাশ্রয়ী হয় এবং নিরাপদ, তাহলে আমরা একদম কনভেনশনাল যে ল্যাসিক আমরা করি, মানে একদম টাইম টেস্টেড, বহু বছর যাবত আমরা করে আসতেছি মাইক্রোক্যারাটম দিয়ে আমরা কনভেনশনাল, এটাই হচ্ছে রোগীর জন্য সাশ্রয়ী হয় এবং একই ভালো হয়। আমরা একটু চশমার ধরন নিয়ে কথা বলি, যে মানুষ কি কি কারণে আসলে চশমা পরে, প্রয়োজন। এই যে দূরে দেখার জন্য, কাছে দেখার জন্য 2 রকম চশমা আছে। তো আসলে চশমা দূরে দেখার জন্য যেগুলো, চশমার যে এখন যে টেকনোলজি চলে আসছে, একসময় আমরা ছিলাম চশমা একটা হলেই হলো, মানে পাওয়ারটা মিললেই হলো, কিন্তু পরবর্তীতে কিন্তু চশমার এই যে লেন্স বা এটা কাছে থেকে প্লাস্টিক জাতীয় ম্যাটেরিয়ালে চলে আসছে, এর অনেক কোটিং চলে আসছে, বিভিন্ন কোটিং দিয়ে আমাদের যারা রাত্রে গাড়ি চালায় তাদের জন্য এক ধরনের চশমার কোটিং দেওয়া যায়, দিলে তখন ওই লাইটের যে গ্লেয়ারটা ওটা কমে আসে, এটা নাইট ভিশন গ্লাস বলে, ড্রাইভিং গ্লাস বলে পাওয়া যায়। এরপরে আরও আছে যে যারা দূরে এবং কাছে দেখার জন্য চশমা লাগে তাদের সবসময় একটু বিদঘুটে সমস্যায় পড়ে, দূরে অ্যাডজাস্ট করা, কাছে অ্যাডজাস্ট করা, এই সবাই যারা 40-এর পরে আছে ঝামেলায় থাকে, তো সবাই বাইফোকাল চশমা পরে, উপরে একটা পাওয়ার নিচে একটা পাওয়ার, অনেক ঝামেলা হয়। তো আমরা কি করি, এটা প্রোগ্রেসিভ লেন্স পরি। এই প্রোগ্রেসিভ লেন্সের অনেক কোয়ালিটি আছে, তো যেই প্রোগ্রেসিভ লেন্সগুলো বেশি দামি সেটাতে ওই ওয়াইড ইয়ে থাকে, মানে অনেক বেশি জায়গা চওড়া করা থাকে, যাতে দূরে এবং কাছে দেখা বা ডানে বামে তাকাইতে মানে জাস্ট একেবারেই প্লেন মনে হবে, মানে মনেই হবে না যে চোখে চশমা আছে। তো এমনকি এই চশমার লেন্সের দাম আপনি অবাক হয়ে যাবেন যে 3,000-4,000 টাকা থেকে শুরু করে এক পেয়ার, এটা হচ্ছে একদম কম দামিগুলো, যেগুলো মানে দূরে কাছে মিলে প্রোগ্রেসিভ থাকে, এখান থেকে 80,000, 82,000, 1 লক্ষ টাকা দামেরও আছে। ওটা একদম ওগুলো কোম্পানি নির্ধারিত দাম, মানে যারা ম্যানুফ্যাকচারার বিদেশ থেকে ওরা ওইভাবে একদম মানে ব্র্যান্ডেড আইটেম থাকে। তো ওগুলোর মধ্যে ওই চশমা পাতলা হলে দাম বেশি হয়ে যায়, যাদের বেশি পাওয়ার লাগে সেটা আবার হাই ইন্ডেক্স যদি আমরা
লেন্সে চশমা পাতলা হয়ে যাবে, একদম পাতলা, মনে হয় যে ডিমের কুসুমের মতো পাতলা, হাত দিলেই মনে হয় ভেঙে যাবে, আচ্ছা এরকম পাতলা চশমাও, যত পাতলা হতে দাম বেশি। এগুলো তো আছেই। সবচেয়ে আশ্চর্যের জিনিসটা বলি, অনেকে আছে কালার ব্লাইন্ড। জি জি কালার ব্লাইন্ডের জন্য এখন চিকিৎসা আছে, আচ্ছা যেটা আমরা কিছুদিন আগে পর্যন্ত জানতাম কালার ব্লাইন্ডের কোনো চিকিৎসা নেই, এটা জন্মগত রোগ, এটা সাথে নিয়ে চলতে হবে জীবনভর, তার আর কিছু করার নাই। কালার ব্লাইন্ড মানে সে ব্লাইন্ড না, সব কিছু দেখে বাট ডিফারেন্ট কালারে দেখে। আচ্ছা খানিকটা আমরা বলতে পারি যে সাদা কালো টিভির কাছাকাছি, অথবা অন্য কালার দেখে, কালার পারসেপশন মানে ডেপথ অনুযায়ী কিছু ভেরিয়েশন হয়। তো এইটারও মানে এখন মানে চিকিৎসা আছে। স্যার খুবই সুন্দর বলছিলেন। তার মানে যারা আসলে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ, তাদের আসলে একটা সুখবর বলা যেতে পারে যে তারাও আসলে পৃথিবীটাকে সুন্দরভাবে বা জেনারেল পারসেপশন থেকে তারাও পৃথিবীটাকে দেখতে পারে। স্যার আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা এতক্ষণ চশমা থেকে মুক্তির উপায় সম্পর্কে জানতে পেরেছি। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে চোখের সমস্যা আর কি চশমা পরার আগে এই বিষয়টা প্রতিরোধের কোনো উপায় আছে কিনা, এই সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে। আসলে চোখের অনেক রোগ আছে, যে সেখানে চশমা জনিত রোগটা হচ্ছে সর্বনিম্ন ধরনের রোগ। চশমা আগে পরা লাগবে না তার জন্য কোনো আগাম চিকিৎসা নেই। যা এটা লাগবে কিনা, যার লাগবে তাকে লাগাতে হবে। আর যখন বয়স পরিপূর্ণতা অর্জন করবে, 18 বছর হবে, তখন চশমা দূর করার ব্যবস্থা করা যাবে। এর জন্য আগাম কিছু করার দরকার নেই। আপনি দয়া করে আপনার নিকটবর্তী যে কোনো চোখের ডাক্তারকে দেখিয়ে নেবেন। কোনো ব্যাপারে কনফিউশন হলে আজকাল অনলাইনে ইউটিউবে অনেক ইনফরমেশন পাওয়া যায়, এগুলো থেকে তথ্য নিয়ে আপনি সেটা যাচাই বাছাই করার জন্য আমাদের কাছে আসতে পারেন। যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা করলে আপনাকে সমাধান করে দেবেন। কিন্তু এ বাদেও চোখের অনেকগুলো রোগ আছে, যেমন গ্লোকোমা, যেমন ডায়াবেটিস জনিত রোগ, মানে চোখের ডায়াবেটিস। এগুলো এত সাইলেন্ট রোগ যে সেগুলো আস্তে আস্তে চোখকে অন্ধ করে দেয়, রোগী বুঝতে পারে না। সেই অন্ধ হলো স্থায়ী অন্ধত্ব। সেখান থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি আপনার চোখ আপনার চিকিৎসককে অন্তত বছরে একবার পরীক্ষা করাবেন। পরীক্ষা করার পর তিনি যদি বলেন যে আরও গভীরে এবং নিয়মিত পরীক্ষা করতে হবে, সেটা করবেন। চোখের প্রেশার মাপাবেন, চোখের চশমার পাওয়ার মাপাবেন, চোখের রেটিনা পরীক্ষা করাবেন। কথাটা কেন বলছি, অনেক সময় আমরা কোনো একটা জায়গায় গিয়ে একটা চোখের চশমা নিয়ে বাড়ি চলে আসি, মনে করি আমার চোখ তো আমি দেখাইছি, পরীক্ষা করা হয়েছে। তা না, আপনি আপনার ডাক্তারকে বলবেন যে আমার চোখের প্রেশারটা কাইন্ডলি দেখে দেন। আপনি আপনার ডাক্তারকে বলবেন আমার চোখের রেটিনা ভালো আছে কিনা একটু দেখে দেন। এই দুটো জিনিস হয়ে গেলে বুঝবেন যে আপনার 90% কাজ হয়ে গেছে। এটাই আমরা যদি রুগীরা সচেতন হই, আমাদের স্বাস্থ্যসেবার মান বেড়ে যাবে। আমরা সচেতন নই বলেই আমরা যারা সার্ভিস দেই তারাও আমরা বেশি আগ্রহ বোধ করি না। কারণ অনেক সময় আমাদের যারা সেবাটা দেই তাদের অতিরিক্ত আগ্রহ ভালো চোখে দেখা হয় না। মনে করা হয় যে ডাক্তারের আগ্রহ এত বেশি কেন, আমার তো অসুবিধা নেই। তো আপনি নিজেই ডাক্তারকে বলবেন যে আমাকে ভালো করে দেখে দেন, কিছু যেন বাদ না পড়ে। এটাই হলো আসল মন্ত্র। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা। সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, আশা করছি আজকের এই পর্ব থেকে আপনারা চশমা থেকে মুক্তির উপায় সম্পর্কে জানতে পেরেছেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথির সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এর সঙ্গে কালবেলার সমস্ত দর্শক এবং কলাকুশলী সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।